আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, ভাবলাম ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। আর বাংলাদেশে এসে পানি খাওয়া হচ্ছে না, এখানকার পানি আমার কাছে ভালো লাগতেছে না। ওইখানে তো কেনা পানি খায়, তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এরকমই, যেমন আমরা এখান থেকে যখন গ্রামে বেড়াইতে যাব, গ্রামে গেলে আবার ওইখানকার পানি খাইতে পারবো না। তো এই যে মুখে দেখেন পানি না খাইয়া খায় ব্রণ বাইরে গেছে, আবার ঘুমও অনেক দেরি করে হয়। তো ভাবলাম কিছু কথা শেয়ার করে আপনাদের সাথে। অনেকে আমাকে কমেন্ট করে অনেক ধরনের প্রশ্ন করছেন, তো ভাবলাম যে কমেন্টে সবার রিপ্লাই দেই, কিন্তু ওনারা পরে কে রিপ্লাই কমেন্টগুলো দেখে না, না দেখে পরের ভিডিওতে আবার সেম প্রশ্নটাই করে। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে প্রশ্নগুলো উত্তর দিয়ে দেই। তো সেখানে প্রথম কমেন্ট ছিল, অনেকগুলাই কমেন্ট ছিল যে এই বাড়িটা আমাদের কেনা। তো এই বাড়িটা হচ্ছে 5 তালা 6 তালা, ঠিক আছে? এই 6 তালা বাড়ি যদি আমার হইতো, আমাদের হইতো, তাহলে কি আমি আর বিদেশে গিয়া কামলা খাটতে বিদেশ যাইতাম বলেন? আজকাল ঢাকা শহরে যার 5-6 তালা বাড়ি আছে, তার কি আর কিছু করতে হয়? কিছুই করতে হয় না, সে ওই ভাড়ার টাকা দিয়ে সে চলতে পারে আজীবন। তা আমাদের যদি এরকম একটা বাড়ি থাকতো, তাহলে আমি কি বিদেশে কাজ করতে যেতাম? এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে আমার বাবাকে নিয়ে আমি কোনো কথা বলি না, আমার বাবাকে আমি ভিডিওতে দেখাইও না, কেন? তো আমার যদি বাবা থাকলে তো দেখাবো, না থাকলে দেখাবো কিভাবে? আমি এই কথা অনেক দিন আগেও বলছি, আবার মানুষকে রিপ্লাইও আমি দিয়ে দেই যে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। কিন্তু যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই দিলে রিপ্লাই ভিডিও তারা রিপ্লাই কমেন্ট তারা দেখে না হয়তো, এই জন্য উত্তরগুলো আমার বুঝে না। কিন্তু আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেই এক এক করে। আবার ভিডিওতেও কিন্তু অনেকবার বলে দিছি যে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, ঠিক আছে? আর আমরা এটা ভাড়া বাসা থাকি, একটা ফ্ল্যাট আমরা ভাড়া নিচ্ছি এখানে। এই বাসারই একই বাসায় 4 তলায় আমার মামারা থাকে, আমার মামারা 4 তলায় থাকে, আমরা 2 তলায় থাকি একই বাসায়। কারণ আমাদের যেহেতু আমাদের পরিবারে কোনো পুরুষ সদস্য নাই, আমার ভাইও দেশে বাইরে থাকে, আমিও থাকি, আমার মা আর ভাবি বাড়িতে থাকে। তো দেখা যাচ্ছে যে অনেক কিছু প্রয়োজন হইলে, মানে ব্যাংকে যদি কোনো দরকার হয়, পুরুষ মানুষের কাজ থাকে, তাহলে সেটা আমার মামা আমাদেরকে হেল্প করে। এর জন্য আমরা একই বাসাতেই থাকি, যাতে একজন আরেকজনকে আমরা দেখতে পারি, ঠিক আছে? তো আরেকজনে কমেন্ট করছে যে আমি বলছি যে আমার বাসা হচ্ছে সাভার, ঠিক আছে? সাভার তো হেমায়তপুর, এই কথা বলছি। তাহলে আমরা কেন, আমাদের এখানে বাসা নাই, আমরা ভাড়া বাসায় কেন থাকি? আমার বাসা মূলত হেমায়তপুর না, সাভার থেকে হেমায়তপুর যাইতে 5-10 মিনিট লাগবে বাসে যাইতে। তো আমার বাসা হচ্ছে সাভার বাজার রোড বাস স্ট্যান্ড, ঠিক আছে? এখানে আমার বাসা। তো আমি সোজা বলি, সাভার রাজ্জাক প্লাজার পেছনে আমার বাসা। আমরা এখানে ভাড়া বাসায় কেন থাকি? আমার বাবা যখন বেঁচে ছিল আমাদের এখানে বাড়ি ছিল, কিন্তু যে কোনো দুর্ঘটনাবশত আমাদের ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয়েছে, ঠিক আছে? তো তারপর থেকে আমরা ভাড়া বাসায় থাকি। এখন পর্যন্ত আমরা কোনো জায়গা জমিন কিনি নাই, যদি কিনি তাহলে আমরা সাভারে থাকবো না। হয়তো আমি ভবিষ্যতে, আমার ইচ্ছা আছে যে গ্রামের দিকে আমি সেটেল হব, কেননা শহরের পরিবেশে এখন আমার ভালো লাগে না। আমি চাই যে গ্রামের একটা সেটেল হতে, আর ওখানকার গ্রামের ন্যাচারাল হাওয়াতে, মুক্ত বাতাসে আমি বাকি জীবনটা কাটাইতে, বুঝছেন? এই জন্য আমি সাভারে আমাদের আর কোনো কিছু করার ইচ্ছা নাই। তবে যতদিন আমরা ভাড়া বাসাতে থাকি সাভারেই থাকবো, আর গ্রামের দিকে যদি আমরা বাড়ি করি তাহলে আমরা গ্রামের দিকে চলে যাব ইনশাল্লাহ। তো আমি আবারও বলতেছি, এটা আমাদের বাড়ি না, আমরা এখানে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি এটা হইলে আমি কখনোই বিদেশ যাইতাম না কাজ করার জন্য, ঠিক আছে? কারণ এত বড় একটা বাড়ির থাকলে কখনো কেউ কাজের উদ্দেশ্যে, মেয়ে মানুষ অন্তত যায় না বিদেশ, ছেলে মানুষের কথা আলাদা, ঠিক আছে? তো আরো কে কি জানি প্রশ্ন করছেন। ও আচ্ছা, বলতেছি, এখানে অনেক ব্যাক সাউন্ড আসতে পারে, কারণ আমার বাসার সামনে কি কাজ যেন করাইতেছে, মেশিন চলতেছে, এই সাউন্ড।
ওমানের মতো নীরব এখানে পাওয়া যাবে না, কারণ এখানে আমাদের বাংলাদেশ হচ্ছে ঘনবসতি দেশ, এখানে অনেক লোকজন থাকবে, এটাই স্বাভাবিক, ব্যাক সাউন্ড আসবে, এটাও স্বাভাবিক। তো আরেকটা আপু, ও তানজিলা আপু মনে হয়, পোস্ট করছেন যে আমি ওমান থেকে যে বাংলাদেশে আসছি, আমি কত কেজি জিনিস আমি আনতে পারছি, এটা টিকিটে কত কেজি মানে থাকলে আনা যায়। তো টিকিটে আপনার 20 কেজিও থাকে, 30 কেজিও থাকে, আবার 40 কেজিও থাকে, আবার 60 কেজিও থাকে। এটা হচ্ছে টিকিটের মূল্য বুঝে আপনার জিনিস নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমার মালিকে আমাকে প্রথমে 30 কেজি জিনিস দিয়ে আমার টিকিট কাটা দিতে চাইছিল, কারণ উনি 30 কেজি জিনিস দিয়ে টিকিটে কম টাকা টিকিট পাইছে। তো সেক্ষেত্রে উনি 30 কেজি জিনিস দিয়ে আবার টিকিট কাটতে চাইছে, কিন্তু আমি ওনাকে বারবার বলছি, ওনাকেও বলছি, আমার ম্যাডামকেও বলছি যে না, আমার 30 কেজি জিনিস হবে না, আমি কেনাকাটা করে ফেলছি অনেক, আমার বেশি জিনিস লাগবে, আমি এভাবে বলছি। এজন্য আমার কফিলে আমাকে টিকিট কাটতে গিয়া আমাকে মনে হয় 50 বার মেসেজ দিছে যে আমি 30 কেজি জিনিস দিয়ে টিকিট কাটবো কিনা। পরে আমি বলছি না, 30 কেজি জিনিস আমার হবে না, আমি কাটতে পারবো, ওইভাবে আমি যাব না। লাস্টে আমি লোকাল বিমানে আসতে চাইছি, যে লোকাল বিমানে বেশি জিনিস আমি আনতে পারবো, কিন্তু আমার কফিলে আমাকে লোকাল বিমানে দেয় নাই, কেননা আমি একটা মেয়ে মানুষ, সে চায় নাই যে আমি লোকাল বিমানে গিয়ে অন্য একটা দেশে নাইমা ওইখানে আবার অপেক্ষা করি, আবার আর বাংলাদেশে বিমানে উঠি। তো আমি মেয়ে মানুষ হিসেবে সে এটা চায় নাই, বিদেশে আমাকে ডাইরেক্ট প্লেন দিছে, ঠিক আছে। তো টিকিট আপু, টিকিটে আসলে কম বেশি জিনিস মনে করেন যে লেখায়া টিকিট কাটা যায়, যত বেশি জিনিস তত বেশি টিকিটের মূল্য বেশি, আর যত বেশি কম জিনিস তত মূল্য কম। তো এটা সব কিছু হচ্ছে মালিকের হাতে। তো আপনারা যখন টিকিট কাটবে আপনাদের মালিককে বলে দিবেন যে আমার জিনিস বেশি, জিনিস যাতে আমি বেশি নিতে পারি, তাহলে ওনারা ওইভাবে টিকিট কাটবেন, নইলে ওনারা ওনাদের মন মতো কাটবে। কেননা সবাই কিন্তু আমার মালিকের মতো না। আমার মালিকের টিকিট কাটতে যাওয়ার আগে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে গেছে, তা আমি সেইভাবে বলে দিছি, এই বিধায় সে ওইভাবে টিকিটগুলো কাটছে। আর অনেক মালিক আছে যে কিছুই জিজ্ঞাসা করে না, গিয়া নিজের মন মতো গিয়া টিকিট কাটে, বুঝছেন। তো সবাই এক না। তো এই হচ্ছে আপুর, আশা করি আপু উত্তর পেয়ে গেছেন। আবার অনেকে জানতে চাইছেন যে আমি যে ওমান থেকে বাংলাদেশে যে জিনিস পাঠাইছিলাম কুরিয়ারের মাধ্যমে, ওইটা আমি কিভাবে পাঠাইছিলাম। তো এটা হচ্ছে এক একটা এরিয়াতে এক একটা কুরিয়ার অফিস আছে, আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে কুরিয়ার অফিস আছে, তো সেখানে গিয়ে আপনি যোগাযোগ করে তারপরে জিনিস পাঠাইতে পারবেন। আর আমি যে জিনিসগুলো আমার এরিয়া থেকে পাঠাইছি ওটা হচ্ছে প্রতি কেজিতে 1 রিয়াল 700 পয়সা নিছে। আর ওখানে টাইম দিয়ে দেয় যে কয়দিন, 10 দিনের কথা বলছিল, তো আমার জিনিস আসতে লাগছে 15 দিন। কেননা ওইখান থেকে জিনিস হয়তো বা বাংলাদেশে ঠিকই 10 দিনের মধ্যে চলে আসে, কিন্তু এই বাংলাদেশে এসে একটু দেরি করে, এখানে এসে হয়তো বা দেরি হয় যে বাসা পর্যন্ত জিনিস আসতে। তো 15 দিন লাগছিল, ঠিক আছে। কিন্তু ওই অফিস থেকে আবার আমার মাকে ফোন দিছিল যে আমার জিনিস আমি পাইছি কিনা। পরে আমার মা বলছে হ্যাঁ আমি পাইছি। তো ওইটা অনেক ভালো কুরিয়ার আমি যেখান থেকে পাঠাইছি। আর আপনি এখন কোন এরিয়াতে থাকেন, আমি কোন এরিয়াতে থাকি, তো আপনি চাইলেও আমার এরিয়াতে ওইটাতে পাঠাতে পারবেন না, কারণ আপনার মানে আমাদের দেশে যেমন একটা ডিস্ট্রিক্ট আছে না, যে বগুড়া, কুমিল্লা, রাজশাহী, তো ওমানেও কিন্তু এরকম একটা প্রতিটা আছে, ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। তা আমি হয়তো এক ডিস্ট্রিক্টে থাকি, আপনি এক ডিস্ট্রিক্টে থাকেন, দূরত্বটা অনেক হয়ে যাবে। এজন্য আপনার যে এলাকার যে কুরিয়ার অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করে জিনিস পাঠান, তাহলে হয়তো ভালো হবে। তো কত কেজিতে নেয় আমি তো বললামই, 1 রিয়াল 700 পয়সা আমি এইভাবে কেজিতে আর কি পাঠাইছি। এখন আপনাদের ওখানে কত নিবে সেটা এখন আমি আর বলতে পারতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠে বসে ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো, উত্তরগুলো আপনাদের দিয়ে দেই। আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। আজকে বাসায় হচ্ছে আমার খালারা আসছে গতকাল, আবার আমার বোনরাও আসবে, মামাদেরও দাওয়াত করছে, বাসায় রান্না বান্না হবে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি।
তো সকালে আমার আম্মু রান্না করতেছে, আমাকে জিজ্ঞেস করছে যে কি খাবে। আমার তো রুটি খাইতে ভাল লাগে না, ওইখানে রুটি খাইতে খাইতে মনে করেন না আমার ভাল লাগে না। তারপরে 2 দিন সকালে নাস্তা রুটি খাইছি, পরে আজকে আমি বলছি যে ভাত রান্না করতে। তো ভাত বসাইছে কিন্তু গ্যাস জ্বলে না, সমস্যা, গ্যাস জ্বলে না। তো আমার মা এর জন্য বলতেছে যে আজকে রান্নার 12টা বাজে যাবে, এইভাবে যদি গ্যাস না থাকে তাহলে তো রান্না করবো কিভাবে। তো দেখি কি হয়। আর এটা হচ্ছে এই ভিডিওটা সকালে আপলোড করব দুপুরে। আর যে আজকে যে রান্না বান্না হবে, কি কি রান্না বান্না হচ্ছে বাসায়, সেগুলো বিকেলের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আশা করি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখনো আমার মোবাইলে এমবি নেই তো এখানে একটু পর পর কারেন্ট চলে যায়। গতকালকে কারেন্ট গেছে, গিয়ে মনে করেন যে 3.5 ঘন্টা পরে কারেন্ট আসছে। একটু হাওয়া বাতাস হইলেই আগে থেকে কারেন্ট বন্ধ করে দেয়। আর আমার বাসার সামনে এখানে ট্রান্সমিটারের যে 3টা ট্রান্সমিটার বসাইছে। এটা আমার মা এখন এটা দেখে ভয় পাইতেছে যে এটা যদি বাসটা হয় তাহলে আমাদের বারান্দায় এসে আগুন লাগবে। এখানে এটা কেন বসাইলো, তাও একসাথে 3টা, আগে একটা ছিল এখন 3টা বসাইছে। এগুলো তো রিস্ক না, বিল্ডিং এর সাথে এগুলো লাগানো রিস্ক না। তো আল্লাহ ভরসা, যাই হোক। এখানে দুনিয়া তার তুর খাম্বি টাম্বি এগুলা, বিদেশে এগুলা নাই। বিদেশে বাসার আশেপাশে সব খাম্বি টাম্বা তার মার এগুলা থাকে না, ওগুলা থাকে রাস্তার মধ্যে, বাড়ির আশেপাশে থাকে না। আসলে ওখানে জনসংখ্যা কম, তারপর আবার সরকারের মানে মতো সবাই চলে তো। আর আমাদের দেশে মানুষ সরকারে যদি একটা কথা বলে ভয় পায় না মানুষ, বুঝছেন, ভয় কম মানুষের, এই জন্য এই অবস্থা। সরকারে তো একটা মনে করেন যে রুলস দিবে, তারপরেও জনগণেরও সরকারকে সহযোগিতা করতে হবে। যেমন আমাদেরকে সরকারে বলছে যে রাস্তায় ময়লা ফেলানো নিষেধ। এখন আমরা যদি ময়লা ফালাই তাহলে তো এটা তো সরকারের দোষ না, আমাদের নিজেদের সচেতন হতে হবে, তাই না? তো যাই হোক, ওই দিন আমার এই যে ইসলামিক ব্যাংকে গিয়ে একজনের সাথে ঝগড়া লেগে গেছিল। মানে উনি হচ্ছে কি সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে মানে টাকা তোলার জন্য। তো উনি কি করছে, বাহির থেকে হট করে এসে সবার সামনে গিয়ে দাঁড়াইছে। পরে শেষে আমি ওনাকে বলছিলাম যে আপনি এই মানুষগুলো 1 ঘন্টা ধরে এখানে লাইনে দাঁড়ায় আছে, আর আপনি বাহির থেকে এসে সামনে দাঁড়াইলেন কেন? আপনি সিরিয়াল ধরেন পিছনে গিয়ে। আর উনি বলতেছে কেন? আমি বলছি কেন মানে, এটা এই ব্যাংকের রুলস না যে এখানে লাইন ধরে দাঁড়াবে। তো সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, আপনি বাহির থেকে এসে হট করে সামনে গিয়ে দাঁড়াইলেন কি জন্য? এই মানুষগুলো কষ্ট করে 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছে না? এটা নিয়ে তার সাথে আমার তর্ক লেগে গেছে। পরে আমার মা আমাকে বলে চুপ থাক, উনি আগে নিয়ে যাক, ঝগড়া করার দরকার নেই। দেখছেন এই মানুষগুলা কতটা শৃঙ্খলা বুঝে। লাইনে মানুষ দাঁড়ায় আছে 1 ঘন্টা ধরে, কিন্তু উনি ঠিক আইসা সবার সামনে দাঁড়ায়, উনি আগে নিয়ে যাবে। তাহলে এটা কোন রুলসের মধ্যে পড়ে? এগুলো নিয়ে যদি কথা বলি তাহলে আপনারাই আবার কমেন্ট করেন যে আমি 2 দিন ধরে বিদেশ থাকতে পারি না, আমি এগুলা বলে ওগুলা বলি। শুনেন, এইখানে তো মনে করেন যে পুরুষ মানুষ মহিলা মানুষের গায়ের উপরে আইসা পড়ে, দূরে থাকলেও ইচ্ছা করে আইসা গায়ের মধ্যে রাস্তায় বেরোলে ধাক্কা দিতে আসে। কিন্তু বিদেশে যদি ধরেন একজন বুথে টাকা উঠাইতেছে একটা মহিলা মানুষ, আরেকজনে কি করবে, ওই বুথের আশেপাশেও থাকবে না, 10 হাত দূরে দাঁড়ায় থাকবে পুরুষ মানুষ। সব জায়গায় মার্কেটে হোক যেখানেই হোক, মার্কেটে গেলেও পুরুষ মানুষ মহিলা মানুষ যে সাইডে আছে পুরুষ মানুষ ওই সাইডে যাবেই না। ওরা ওই দেশের মানুষকে সম্মান দিতে জানে, বুঝছেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষের এই বোধটা থাকে না, ইচ্ছে করে আসে মেয়েদের গায়ের উপরে ঢোসা মারতে। সত্য কথা বলতে না কোনো সমস্যা নাই, আর সত্য কথা বললে হয়তো আপনাদের যদি খারাপ লাগে লাগুক, কিন্তু সত্য কথা বলতে সমস্যা নাই। যেহেতু আমি বাহিরে থাকি, ওখানকার পরিবেশ জানি, আর বাংলাদেশের পরিবেশও জানি, সেক্ষেত্রে